জি, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আর আমার সঙ্গে যারা আছেন স্টুডিওতে যুক্ত হবেন অনলাইনে, আপনাদেরকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন আমাদের অনুষ্ঠান সবাইকে শুভেচ্ছা। এটা হচ্ছে, আমি তখন আসলে গণমাধ্যমে কাজ করতাম। তো ওই দিন সকাল ৯টা বা এরকম ৯টার দিকে আরেকজন সংবাদ আমাদের সহকর্মী ফোন করে জানালেন যে বিডিআরে তো গোলাগুলি হচ্ছে, আপনি কিছু জানেন? আমি হচ্ছে ওই যে গণমাধ্যমের ভাষায় যেটা বলা হয় বিডিআর বিট করতাম, এবং সেই বিডিআর বিদ্রোহের ৩-৪ দিন আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল বিডিআরের সঙ্গে, ওই ডাল ভাত কর্মসূচি চলছিল তখন, ওটা নিয়ে একটা প্রোগ্রাম। তো এই যে যার কথা বললেন ভদ্রলোক কর্নেল মুজিব, উনি এই অনুষ্ঠানটা হোস্ট করেছিলেন, এবং আমার সর্বশেষ ওনার সঙ্গে কথা হয়েছিল ওই অনুষ্ঠানেই। তো যাই হোক, আমি ৯টার দিকে শুনলাম যে ওখানে গোলাগুলি হচ্ছে, এরপরে আমি বিডিআরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমার যেটা পর্যবেক্ষণ হচ্ছে যে গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে। তো ওই সংবাদ সংগ্রহের জন্য আমরা অনেকেই সেখানে জড়ো হয়েছিলাম, গণমাধ্যম কর্মীরা। তো ওই সময় আমরা যেসব তথ্য পাচ্ছিলাম, পরবর্তীতে গণমাধ্যমে যেই তথ্য আসলো বা তদন্ত প্রতিবেদনে যেই তথ্য আসছে, আমি দেখেছি বিভিন্ন তদন্ত প্রতিবেদন কয়েকটা হয়েছে। তৎকালীন যে এই আওয়ামী লীগ সরকারের একটা তদন্ত প্রতিবেদন ছিল, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে ইমিডিয়েট, ওরাও একটা তদন্ত প্রতিবেদন করেছে। তো আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে ঘটনাটা, বিশেষ করে বিডিআরের ডিজি, ওনাকে যখন মেরে ফেলা হয়, এটা তখন একটু টাইমের মনে হয় একটু হেরফের আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আমি যখন বিডিআরের দিকে রওনা দেই, তখন আমি তৎকালীন সেনাবাহিনীর আমার যে সোর্স ছিল, হয় কি ওই বিডিআরের লোকজন তো আর্মির লোকজনই, তো আমি তখন যে সামরিক গোয়েন্দা ডিজিএফআই, ওনাদের একটা সোর্সের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তো তখন আমাকে বলা হলো যে সম্ভবত সেখানে বড় ধরনের একটা মেসাকার ঘটে গিয়েছে। এটা ৯টা, ৯:৩০ দিকে একটা ফোন আসলো আমার কাছে, আমি তখন রিকশায় যাচ্ছিলাম, যে মেসাকার হয়ে গিয়েছে এবং সম্ভবত বিডিআরের ডিজিকে হত্যা করা হয়েছে। কিন্তু তার মানে কি, উনি, আমি যদি ৯টা, ৯:৩০ মধ্যে শুনি যে বিডিআরের ডিজিকে হত্যা করা হয়েছে, তার মানে উনি এর আগে মারা গিয়েছেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় যে আমরা তদন্ত প্রতিবেদন দেখেছি, কখনো বলা হয়েছে যে 10টায়, কখনো কেউ বলছে 9:30টায়, কেউ বলছে 8টায়, কেউ আবার বলে 11টায়। তো এই যে একটা মেসাকার হয়ে গেল, যে ঘটনাটা কখন ঘটেছে এইটা নিয়েই কিন্তু একাধিক তথ্য আমরা পাই। তার মানে বোঝা যায় যে বিডিআরের এই তদন্ত প্রতিবেদনে প্রকৃত ঘটনাকে আড়াল করার একটা চেষ্টা সবসময় ছিল। আর ওই দিনের ঘটনাটা আমি বলবো যে 11টা, 11:30 পর্যন্ত এরকম একটা ভাব তৈরি করা হলো যে মূলত একটা তথ্য ছড়ানো হয়েছিল যে ডালভাত কর্মসূচি নিয়ে বিডিআর সৈনিকদের, জওয়ানদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে, সেখানে সামরিক কর্মকর্তারা নানা অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, এবং তাদের তো চাকরির নানা দাবি দেওয়ার কথা বলে ওই সৈনিকদের পক্ষে কিন্তু একটা মতামত তৈরি করার চেষ্টা করা হলো, এবং যে বলা হচ্ছিল যে এটা আসলে একটা দাবি এবং এটা যৌক্তিক। কিন্তু 11টা, 11:30টার দিকে যখন এই খবরটি প্রকাশ হয়ে গেল যে ভিতরে বেশ মারা হয়েছে সামরিক অফিসারদের প্রায় 57 জন, এবং ওইখানে যাদেরকে মারা হয়েছে তাদের অনেককেই আমি আসলে ব্যক্তিগতভাবে চিনতাম, আমার সঙ্গে পরিচয় ছিল। তো আমি তো তখন জানতাম না যে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তো আমি কন্টিনিউয়াসলি তাদের অফিসের নাম্বারে, তখন যারা ছিলেন বিডিআরের অপারেশনের ডাইরেক্টর, ইন্টেলিজেন্সের যারা ছিলেন, আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু কারো ফোনই, বিশেষ করে আমি তাদের যে ল্যান্ড ফোনে কানেক্ট করার চেষ্টা করেছি, কাউকে পাচ্ছিলাম না, এবং 2-1 জনের মোবাইল ফোনও মনে হয় বন্ধ পাওয়া গেল। তো সেটা তো একটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল, এটা তো মনে করেন যে বলার অপেক্ষা রাখে না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার পর্যবেক্ষণ থেকে আমি বলবো বিডিআর হত্যাকাণ্ডে যেই ঘটনাটি ঘটেছে, একটা অবশ্যই পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, খুব মানে ওই সময়ের রাষ্ট্রের সহযোগিতা ছাড়া বা ইন্ধন ছাড়া, এটা আসলে শক্তিশালী একটা অংশের পরোক্ষ সহযোগিতা ছাড়া এইরকম হত্যাকাণ্ড ঘটানো সম্ভব না। এবং আমি তো সারাদিনই ওইখানে ছিলাম, আশেপাশেই ছিলাম, পলাশী গেট এদিক দিয়ে, পিলখানা রাইফেলস স্কোয়ারের গেট এদিক দিয়েই আমরা ঘোরাফেরা করছিলাম, কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কখনো কাছে গিয়েছি, আবার বিডিআরের লোকজন গুলি ছুটছিল, সেখানেও যাওয়া সম্ভব হচ্ছিল না। তা আরেকটা জিনিস আমার কাছে যেটা সন্দেহজনক মনে হয়েছে, ওই ঘটনার পরে চতুর্দিক থেকে কিন্তু বিডিআরের যে হেডকোয়ার্টার, ওটাকে গণমাধ্যম কর্মী, তারপরে ইন্টেলিজেন্স, উৎসুক জনতা সবাই কিন্তু ঘিরে রেখেছিল। আমরা রাত 9:30, 8টার দিকে শুনতে পেলাম যে পিছন দিয়ে হাজারীবাগের ওই দিক দিয়ে বিডিআরের জওয়ানরা পালিয়ে যাচ্ছে, বা কে বা কারা পালিয়ে যাচ্ছে, 2-1জনকে মনে হয় আটক করা হলো। তো এত নজরদারির মধ্যে লোকজন পালিয়ে যায় কিভাবে?
মানে ওখানে গণমাধ্যম কর্মীরা সক্রিয় ছিলেন, আমি ছিলাম রাত 12:30 পর্যন্ত ছিলাম রাফেলস স্কোয়ার এবং পলাশী গেট এই দিকেই ঘোরাফেরা করছিলাম। আমাদের সঙ্গে আরও গণমাধ্যম কর্মীরা ছিলেন। তো আমি যেটা বলবো যে ওই সময় ওই তৎকালীন সরকারের পরোক্ষ সহযোগিতা ছাড়া এটা আসলে সম্ভব ছিল না। এই যে একটা ভয়ঙ্কর যে একটা হত্যাকাণ্ড ঘটে গেল, এটার সঙ্গে তাদের নিশ্চয়ই একটা যোগসাজশ ছিল বলে আমি মনে করি। অবশ্যই আমরা এই যে সরকার, তৎকালীন সরকারের, এবং আপনি বললেন যে রাষ্ট্রের সহযোগিতা ছাড়া আসলে এই ধরনের ঘটনা, অথবা এই যে যারা পরবর্তীতে রাত হলে পালিয়ে গেল পিছনের দরজা দিয়ে, নিশ্চয়ই কারো না কারো সহযোগিতায়, বা তখন তারা জানতে পেরেছে যে এই সময় বের হওয়া সম্ভব হবে, কারণ সারা দিনভর আমরা দেখেছি যে নানা ধরনের ঘটনা ঘটেছে এবং অনেক অফিসারদের তখন হচ্ছে রীতিমতো প্রাণের যেই হুমকি ছিল, আমরা দেখেছি যারা মারা গেছেন, এছাড়াও তারা অনেকেই সেখানে আটকা পড়েছেন, তাদের পরিবার সহ। এরকম অনেক গল্প হয়তো আছে। অ্যাডভোকেট পাপ্পি, আপনার কাছে একটু আসতে চাই। আমাদের অতিথি বলছিলেন যে রাষ্ট্রের সহযোগিতা ছাড়া আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড এবং বিশেষায়িত একটি বাহিনীর উপর আক্রমণ কোনোভাবেই বাইরে থেকে কারো করবার সাহস আসলে হয় না। আপনিও কি একমত কিনা? এটা আওয়ামী লীগ সরকারের একটা সুপরিকল্পিত ঘটনা এবং ডাল ভাত কর্মসূচিকে একটা শিখণ্ডী হিসেবে এখানে খাড়া করা হয়েছে। হারিয়ে তাদের অন্তর্নিহিত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে তৎকালীন সরকার এবং তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা আমি বলবো যে তাদের ইন্ধনে কিন্তু ঘটনাটি সংঘটিত হয়েছে। এবং ৭১ সালে মুক্তিযুদ্ধেও এতগুলো সামরিক কর্মকর্তা, চৌকস সামরিক কর্মকর্তাকে এরকম ভাবে একবারে পরিকল্পিতভাবে হত্যার ঘটনাও কিন্তু ঘটেনি। এবং এই যে হত্যাগুলো করলো, এই হত্যা তাদের সবাই তদন্ত হয়েছে। তাহলে সরকার যদি ঘটনা ঘটায় এবং সরকারের সময় যদি তদন্ত হয় এবং সরকার এই নিরীহ সিপাহীগুলোকে বিচারের নাম করে দাঁড় করিয়ে আসল রাঘব বল যারা এই সরকারের সাথে সরকারের নির্দেশে যারা করেছে, তারা তো আলটিমেটলি ছাড়া পেয়ে যাচ্ছে, ছাড়া পেয়ে গেছেও। এবং তারা পরিকল্পিতভাবে এটা রাজনৈতিকভাবে, দেখেন তখন পিন্টুকে ওখানে আসামি করছে, হাজারীবাগের মহিলা কমিশনার তাকে আসামি করছে, ওরা তাদেরকে দীর্ঘদিন জেলে পর্যন্ত রাখছে। তো এই যে এখন সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, তবে আমি একবার আমার অন্তর্নিহিত যে প্রত্যাশাটা, যে সরকারের যারা জড়িত ছিল, শেখ সেলিম থেকে শুরু করে তাপস, নানক, সাহারা খাতুন তো মারাই গেছে, আজম, এবং আমি তাদেরকে বাঁচানোর জন্য সামরিক বাহিনীর যে ট্যাঙ্কটা ঢুকতে দিল না এবং সেই লোকের চোখ দিয়ে যে ঝরঝর করে পানি পড়তেছিল, সেই পানি পড়াটা আমার স্মৃতিতে এখনো উদ্ভাসিত হয়ে ওঠে। এবং যারা মারা গেছেন তারা আমাদের অনেকেই অনেক ক্লোজ, আমার বান্ধবীর হাজব্যান্ড, এবং আমরা পারিবারিকভাবে অনেকের সাথে রিলেটেড, সেরকম মানুষগুলি মারা গেছে। তাহলে এই বেদনাটা সরকার যে পরিকল্পিতভাবে ঘটালো, এটা কোনো ব্যক্তির বেদনা না, এটা রাষ্ট্রের 18 কোটি মানুষের বেদনা। এবং সামরিক বাহিনীর এই চৌকস অফিসার গুলোকে জাতি যে হারালো এবং যারা এদের প্রাণগুলো নিল এই শিখণ্ডীটা ডাল ভাত খাড়ো করে, তাদের আমি একবারে ন্যায্য তদন্তের ভিত্তিতে বিচার চাই। এবং তারা তো নিজেদের নাম নিজেরা ইনভলভ করেনি, ইনক্লুডও করেনি। এখন এই নামগুলো কিভাবে আনা যায়, সেগুলো বর্তমান সরকার, আইন উপদেষ্টা, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, এইসব বিষয়গুলো নিয়ে আসা দরকার। এবং আপনি একটা কথা বলছিলেন যে এইটি অনেকটা হচ্ছে এই বিচার জি, এই বিচার প্রক্রিয়া অনেকটা দলীয়করণও আসলে করা হয়েছে। যে একজন ইমাম সাহেব, উনি প্রত্যক্ষদর্শী, সে হচ্ছে পুকুর একটা ছিল, সেখানে ডুব দিয়ে দিয়েছে, দেখছে ঘটনাটা কি। পরবর্তীকালে ওই ইমাম সাহেবটাকেও কিন্তু 2 দিন পরে তাকে হত্যা করে সাক্ষ্য হিসাবে কিন্তু উপস্থাপন করেনি। এটা সরকারের হেফাজতেই, সরকারের নিয়ন্ত্রণেই, তৎকালীন সরকারের পরিকল্পনা মাফিক কিন্তু ঘটনাটা ঘটেছে। এটা আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি যতদিন বেঁচে থাকবো এই বিশ্বাস নিয়ে আমি বেঁচে থাকবো। অ্যাডভোকেট মোহাম্মদ বোরহানুদ্দিন, আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে, আপনি যেহেতু চিফ প্রসিকিউটর বর্ডার গার্ড বাংলাদেশের, এই জঘন্যতম হত্যাকাণ্ডের আমরা জানি তৎকালীন যেই সরকার ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তারা 2টি কমিটি গঠন করেছিল, তদন্ত কমিটি গঠন করেছিল, কিন্তু সেটির প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। যে কথাটি খালি বারবারই আসছে যে রাষ্ট্রের সহায়তায় এই হত্যাকাণ্ড, বিষয়টাকে অনেকটা এখানেও প্রমাণিত হয় কিনা রাষ্ট্রের অনীহার কারণেই, ধামাচাপা দেবার জন্যই তদন্ত কমিটির রিপোর্ট আজও প্রকাশিত হয়নি। ধন্যবাদ। ইতিমধ্যেই আজকের আলোচনার বিষয়ে আমাদের অত্যন্ত বিদগ্ধ একজন আইনজীবী
নেত্রী বিএনপির সাবেক সংসদ সদস্য উনি বলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একজন তথ্য দিয়েছেন এবং যেটা আপনারা বলছেন এই মামলাটির শুরুতেই একটা দ্বিধাদ্বন্দ্ব একটা ছিল, মামলাটা কোথায় চালু হবে, কি সেকশন হবে, একটা একেবারেই সংক্ষিপ্ত একটা এজাহার মাত্র কয়েকটা আসামির নাম দিয়ে চকবাজার একটা মামলা হলো, পরবর্তীতে নিউ মার্কেটে আসছে এবং তদন্তটা আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এখন যে একটা সমস্যা করতেছি সঠিকভাবে তদন্তটা হয়নি এবং বিচার প্রক্রিয়ায় নিঃসন্দেহে একটা একপাক্ষিক দৃষ্টিভঙ্গি ছিল। কারণ আমাদের সময়ে আমরা 2024 সালের নভেম্বরে বর্তমান টিম অ্যাপয়েন্টেড, আমরা দায়িত্ব নেওয়ার পরে দেখলাম যে তদন্তের ত্রুটিগুলোর কারণে মামলা কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিছু কিছু সাক্ষীর মাধ্যমে এমন এমন সব তথ্য এসেছে যে বিষয়গুলো পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা বা বিচারিক কাজে যারা সম্পৃক্ত ছিলেন প্রসিকিউশন পক্ষ এবং তদন্ত কর্তৃপক্ষ ওনারা পরিহার করে গেছেন। একটা দিক বেশ কিছু লোকের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন ছিল, এই সাক্ষীরাই চার্জশিটের সাক্ষীরাই এগুলো বলছেন। কেন এগুলো অন্তর্ভুক্ত হয় নাই সেই প্রশ্ন ইতিমধ্যেই জনগণের কাছে চলে আসছে। আজকের আলোচনার শুরুতেই সৈয়দ আসিফ পাপিয়া বলেছেন যে কিছু কিছু নাম ওনারা চার্জশিটে অন্তর্ভুক্ত করে নাই, বিচারে সুপর্দ করে নাই, ডেফিনেটলি উইথ আলটিরিয়র মোটিভ এন্ড পারপাস এগুলো হয়েছে। যেহেতু ত্রুটিপূর্ণ একটা বিষয়, আমরা আমাদের কাছে যা কিছু রেকর্ড আছে এটার মধ্যে থেকেই বর্তমান টিম অত্যন্ত আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, সচেতনতার সাথে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ অবলম্বন করে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ সবচেয়ে চৌকস দেশপ্রেমিক 57 জন চাকরিরত কর্মকর্তা, সর্বনিম্ন পদবী মেজর এবং সর্বোচ্চ পদমর্যাদা ডাইরেক্টর জেনারেল যিনি ছিলেন ডিজি, উনি ছিলেন মেজর জেনারেল পদবী। একটা বিভাগের ওই ডিপার্টমেন্টের অধস্তন চাকরিরত নিম্ন পর্যায়ের কর্মরত শৃঙ্খলা বাহিনীর কর্মচারীরা এই জাতীয় জঘন্য অপরাধ করতে পারে, এটা বাংলাদেশে সহ পৃথিবীর খুব কম দেশে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে এবং এই উদাহরণটা আছে। সেখানে তাদের নিজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষ্ঠুরতম পর্যায়ে তারা নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, তাদের উপরে আস্থা ও বিশ্বাস যেটা রাখা হয়েছিল সেটা ভঙ্গ করেছে এবং তারা সর্বোচ্চ শৃঙ্খলা ভঙ্গকারী হিসাবে সংরক্ষিত অস্ত্রাগার লুট করেছেন, বিস্ফোরক দ্রব্য যেখানে সেগুলিকে যত্রতত্র ব্যবহার করেছেন, প্রাণনাশ প্রাণহানি ঘটিয়েছেন, দেহগুলিকে ক্ষত বিক্ষত করেছেন এবং এগুলিকে নানানভাবে লুকিয়ে রাখার জন্য, চাপা দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন। অস্ত্রের ব্যবহারের পাশাপাশি বিস্ফোরক দ্রব্যের ব্যবহারের মাধ্যমেও অসংখ্য প্রাণহানি। আমরা দেখলাম যে 57 জন ইন সার্ভিস আর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, তিনিও ডিজি সাহেবের বাসায় মেহমান হিসেবে ওই দিন ছিলেন, ওনার ওয়াইফ সহ ওনাদেরকেও এই হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। এর বাইরেও কিছু ছাত্র এবং অন্যান্য সহ সর্বসাকুল্যে 74 জন নিরীহ নির্দোষ ব্যক্তিকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে দেশ তো আছেই, ষড়যন্ত্র আছে, পারপাসলি এগুলি করা হয়েছে। আমরা এই মুহূর্তে যেহেতু বিস্ফোরক দ্রব্যের অংশটাতে আমরা বিচারে প্রসিকিউশন পক্ষ থেকে সম্পৃক্ত, আমরা এই অংশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আন্তরিকতার সাথে, দ্রুততার সাথে। এবং যেহেতু অনেকদিন হয়ে গেছে, কিছু কিছু সাক্ষীর ব্যাপার অস্পষ্টতা রয়ে গেছে, কোনো সাক্ষী কেউ মারা গেছেন, সাক্ষী কোনো কোনো ক্ষেত্রে একটু অ্যাভয়েডিং ভাবও আছে, আবার পাওয়া যাচ্ছে না। তারপরেও প্রসিকিউশন টিম আমরা বিচার প্রার্থীর পক্ষে যাতে ন্যায্য বিচার পায়, সঠিক বিচারটা পায়, সাক্ষ্য সাবধানের ভিত্তিতে অপরাধী যেন সাজা পায়, এই ব্যাপারে আমরা আন্তরিক এবং সচেষ্ট। ইতিমধ্যে আমাদের দায়িত্ব নেওয়ার পরে আমরা আদালতে উপস্থাপন করেছি। বাই নাও আপনারা জানেন যে 302 জন সাক্ষী উপস্থাপিত হয়েছে। আপনার কাছে আমাদের অতিথির একটি প্রশ্ন আছে। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা পাপিয়া আপাও বললেন, আপনিও বললেন, আমিও বলেছি যে এই জায়গায় একটা রাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল এবং কিছু কিছু আসামির নাম এখানে সম্পৃক্ত করা হয় নাই। তো এই আসামিদেরকে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন কাদের নাম সম্পৃক্ত করা হয় নাই বা যারা এই ঘটনার সঙ্গে পরোক্ষ বা সরাসরি জড়িত ছিল? আচ্ছা, কিছু কিছু সাক্ষীর মাধ্যমে নামগুলো এসেছে। এখন
বিষয়টা হলো যেহেতু এখানে চার্জশিটে অন্তর্ভুক্ত হয় নাই, আমি আরেকটা কথা বলি যে এই বিষয়ে একাধিক তদন্ত কমিশন হয়েছে, যেটা একটু আগে পাপিয়া বললেন যে এই রিপোর্টগুলো ডিসক্লোজ হয় নাই। অতি সম্প্রতি মেজর ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে আর একটা তদন্ত কমিশন এই বিষয়ে তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে বলতে গেলে সরকারের কাছে, এটা ওনাদের বিবেচনায় আছে। এবং সর্বশেষ প্রধানমন্ত্রী উনিও এই বিষয়ে ওনার মতামত দিয়েছেন, দিক নির্দেশন দিয়েছেন। বিডিআর এর নামটা পরিবর্তন করে বিজেপি করা হয়েছে, এটাকে ব্যাক করে আবার বিডিআর হিসেবে স্থাপিত করার জন্য না, বলছেন। এটা এই যে আপনি যে প্রসঙ্গটা বললেন নামে ফিরে যাওয়া, যেটা অনেকেই বিশ্বাস করেন। না, আমি বলছি যে কথাটা, যেহেতু আরেকটা তদন্ত কমিশনের ব্যাপারে সর্বোচ্চ ফোরামে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, একটা কার্যক্রম শুরু হয়েছে, ওইটার আলোকে সিদ্ধান্তটা কিভাবে আসবে, আমাদের কাছে এই মুহূর্তে যেটুকু আছে সেটাতেই আমরা আছি। হ্যাঁ, সাক্ষীদের মাধ্যমে নাম পরিষ্কার ভাষায় এসেছে, কারা কারা এসেছে সেই তথ্যগুলো সাক্ষীর মাধ্যমে রেকর্ডে চলে আসছে, এটা ঠিক। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আরেকজন, আমরা জানি যে অ্যাডভোকেট পারভেজ হোসেন, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে তদন্ত কমিটি বারবারই তদন্তের তারিখ আমরা দেখেছি সেটি পিছিয়েছে, বারবারই হচ্ছে আমরা দেখেছি যে নানা রকম হেরফের করা হয়েছে এবং একটা পর্যায়ে সেটা দলীয় একটি তদন্ত কার্যক্রমের রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি সেখানে বিএনপির অনেক নেতাদের, শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। এই যে প্রক্রিয়াটির মাধ্যমে আপনার কাছে কি মনে হয়, যে প্রশ্নটি বারবারই আসছে, যে প্রকৃত যে ঘটনা সেই দিন ঘটেছিল সেটি আড়াল করবারই পুরো প্রচেষ্টা সেখানে ছিল? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। দুটো বিষয়, একটি হচ্ছে যে গোটা প্রক্রিয়াটা অনেক দূরে গিয়েছে। একটি ভুল তদন্তের উপরে ভিত্তি করে একটি ভুল মামলা চলমান ছিল, ভুল রায় হয়েছে। এই বিষয়গুলো আমরা বলছি কোত্থেকে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে স্বাধীন তদন্ত কমিশন করলো, এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টের আলোকে। দুর্ভাগ্য হচ্ছে এটা মনে হয় ভুল তদন্ত বলা যাবে না, বছরে দেখেছি খুব, এটা উদ্দেশ্য প্রণোদিত একটা তদন্ত ছিল যেটা ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করা হয়েছে। ভুল তো হচ্ছে যেটা ঘটে যায় অনিচ্ছাকৃত, এটা ভুল না, এটা তৎকালীন সরকার ইচ্ছা করে এটা করেছে বলে আমি মনে করছি। আমি আপনার সাথে দ্বিমত করছি না। বলছিলাম যে স্বাধীন তদন্ত কমিশন যেটা হইলো সেটার একটা রিপোর্ট জনসমক্ষে প্রকাশ হওয়ার কথা ছিল, আইনগতভাবে সেটাকে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, বাস্তবায়ন কিভাবে করা যায় সেটি হয়নি। যদিও সৌভাগ্য আমাদের যে কোনো ভাবেই হোক রিপোর্টটি আমরা দেখেছি এবং রিপোর্টটি আমাদের হস্তগত হয়েছে। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই স্বাধীন তদন্ত কমিশন আলম ফজলুর রহমান স্যারের নেতৃত্বে যেটি হয়েছে সেটিতে যে বিষয়টি ছিল না যে এই ঘটনার কারা মাস্টারমাইন্ড ছিলেন, কারা কুশীলব ছিলেন, কারা পেট্রোনাইজ করেছেন, কারা প্ল্যানার ছিলেন, কারা ফাইন্যান্স করেছেন, গোটা বিষয়গুলো চলে আসছে। আমাদের জন্য যেটা অতীব জরুরি ছিল বা জরুরি এখন, সেটা হচ্ছে যে এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটাকে আইনানুগ রূপ দেওয়া। কি প্রক্রিয়া রূপ দেওয়া যাবে, এক্ষেত্রে একটি উদাহরণ বলি। 21শে আগস্ট গ্রেনেড হামলা, সেই মামলাটিতে 60 থেকে 70 জন সাক্ষী হয়ে গেল। এরপরে মুফতি হান্নানের একটি অলিক মিথ্যা প্রস্তুতি একটি 164 এর ভিত্তি করে আবার এটি ফার্দার ইনভেস্টিগেশনে গেল। সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে আমাদের আজকের প্রধানমন্ত্রী শ্রদ্ধাভাজন তারেক রহমান সাহেব সহ পলিটিক্যালি একদল লোককে আবার মামলার আসামি করলে সেগুলো ইতিহাস আমরা জানি। সো আইনানুগ ভাবে এখন সময়ের জন্য যেটা দাবি সেটা হচ্ছে যে ফজলুর রহমান সাহেবের যে রিপোর্ট, সেই রিপোর্টটিকে প্রকাশ করা এবং সেই রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ইতিমধ্যে গতকালকে আমরা যেটা খুব আজকে ওঠার মতো একটি বিষয় ছিল, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বললেন যে নতুন করে তদন্ত কমিশন হবে, পুনঃ তদন্ত হবে অথবা অধিকতর তদন্ত হবে। আমরা খুবই আশঙ্কায় পড়ে গিয়েছিলাম এই কথাটি শুনে, কিন্তু সুখের খবর হচ্ছে এই আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকে আবার বলেছেন যে না, যেহেতু একটি স্বাধীন তদন্ত কমিশন হয়েছে এবং স্বাধীন তদন্ত কমিশন একটি রিপোর্ট দিয়েছে যেটি সরকারের কাছে আছে, আমরা এই রিপোর্টের আলোকেই আইনানুগ ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেটি আমরা চিন্তা করব। এটি একটি ভালো দিক, কারণ আমরা বারবার বলছিলাম যে এই ঘটনা যারা মাস্টারমাইন্ড, যারা প্ল্যান করে ঘটনাটি ঘটিয়েছেন, যাদের আসামি হওয়ার কথা ছিল তাদেরকে সেখান থেকে স্কিপ করা হয়েছে
এবং এই কমিশনের একটি বক্তব্য হচ্ছে যে যারা সাক্ষী হওয়ার কথা ছিল তারা আসামি হয়েছে, তারা কনভিক্ট হয়েছে, তারা বিনা। এর একটি সবচেয়ে ছোট্ট উদাহরণ বলি আপনাদেরকে। হত্যা মামলা যখন হইল, এই হত্যা মামলার চার্জশিটে একটি কথা বলা ছিল, সুনির্দিষ্টভাবে বলা হইল যে 17 জন আসামির বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে। এই 17 জনকে আসামি করে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে আরেকটি চার্জশিট দেওয়া হবে। কিন্তু আমরা কি দেখলাম? প্রথম যে ব্যত্যয়টি ঘটানো হইলো সেটি হলো একই এজাহার থেকে দুটো মামলা হইলো, সে দুটো মামলা একসাথে রান করলো না। একটি মামলা ট্রায়াল হয়ে গেল, বিস্ফোরক মামলাটি থেকে গেল। হত্যা মামলায় যারা খালাস পেলেন, ইভেন দ্য হাইকোর্ট থেকেও যাদের খালাস হইল, তারা বের হওয়ার কোনো সুযোগ পেলেন না। তাদেরকে এই বিস্ফোরক মামলায় আটকে ওই পুরো আসামিদেরকে 800+ আসামিদেরকে সবাইকে বিস্ফোরক মামলায় নিয়ে আসা হলো। ফলাফলটা হলো এই, যারা উভয় আদালত থেকে, ট্রায়াল কোর্ট থেকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাইকোর্ট থেকে যারা খালাস পেলেন, তারা যেমন বের হতে পারলেন না, যারা কনভিক্ট হলেন লাইফ অথবা ডেথ, তারা তো খাটবেনি, আছেনই ভেতরে। চরম অনিয়ম হইল এই জায়গাগুলো। আমরা ফিরবো আপনার কাছে। অ্যাডভোকেট পাপিয়া, নতুন করে তদন্ত কমিশন গঠন করা হবে না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তারা বলেছেন যে যে সদ্যবেদী অন্তর্বর্তী সরকারের সময়ে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তাদের প্রতিবেদন এরই মধ্যে সরকারের কাছে আছে এবং তার প্রেক্ষিতে হয়তো নতুন করে এই মামলাগুলোর আবারও তদারকি বা আইনি প্রক্রিয়াটি শুরু হবে। নতুন তদন্ত কমিশন গঠন করলে কি সেখানে নতুন কোনো তথ্য যুক্ত হতো না? মানে কি মনে করছেন আপনি? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে তদন্ত কমিশনের তদন্তটা হয়েছে, এই তদন্ত তার আমাদের কাছে নাই, ওনাদের কাছে আছে। তো সার্বজনীন ভাবে, সার্বিক ভাবে যে ঘটনাগুলি আসলে যারা ঘটিয়েছে, এবং একটা ধরেন খুনি হচ্ছে সরকারের, তৎকালীন সরকার ঊর্ধ্বতন একটা নেতা, এবং তার সাথে সাক্ষাৎ করছে, দামি দামি হোটেল থেকে খাবার আসতেছে। তো এই সবকিছু যদি আপনার ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে তদন্ত কমিশন, সেখানে পরিপূর্ণভাবে যদি সবকিছু চলে আসে, তাহলে সেখানে আর ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন নাই। আর কোনো কিছু যদি বাকি থাকে সরকার মনে করে, কারণ এটা যে একটা পাতানো বিষয়। আমার চাঁপাইনবাবগঞ্জে 2-4 জন সিপাই ছিল, তারা বলছে যে আমরা তো এগুলোর সাথে জানি না কিছু, এখানে হিন্দি ভাষায় কথা বলতেছে, এরকম লোক ঢুকাই দিছে, যারা গোলাগুলি করতেছে তারা একবারে হিন্দি ভাষায় কথা বলতেছে, তারাই গোলাগুলি ছুটতেছে, তারাও অপ্রস্তুত যে সাধারণ সিপাহীরা, যে এটা কি ঘটনা, কথাবার্তা বলতে যে কেন এরকম হচ্ছে। একবার গভর্নমেন্টের একটা পাতানো নীল নকশা। তো এই নীল নকশায় সাধারণ কিছু সিপাহী তাদের জীবনটা আজকে বরবাদ হলো। তারা যেটা অপরাধ করেনি সেটার সাথে শাস্তি পেতে হলো। আর অরিজিনালি যারা অপরাধী, যাদেরকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে লাইট বন্ধ করে বিমানে তুলে যেই দেশ থেকে আসছিল খুনিরা, সেই দেশে পার করা হয়েছে, এরকম তথ্য তৎকালীন সংবাদপত্র, পত্রপত্রিকা সবকিছু কিন্তু আসছে। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী যাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হলো, তাদের সাথে যত বড় রাঘব বোয়াল হোক, যত বড় সংগঠনের নেতা হোক, যত পদ পজিশনাল হোক, দৃষ্টান্তমূলক শাস্তি এদের হওয়া উচিত। কারণ একটা সুসংগঠিত বাহিনীকে এইরকম ভাবে বর্বরোচিত হত্যা, যেটা 71 সালের মুক্তিযুদ্ধেও এইরকম নৃশংসভাবে এতগুলি মানুষকে, চৌকস অফিসারকে কখনো হত্যা করা হয়নি। আজকে আমার কষ্ট লাগে, তাদের বাচ্চারা যখন আর্তনাদ করে যে বাবার ন্যায্য বিচারের জন্য ব্যারিস্টার হয়েছি, আইনজীবী হয়েছি, তখন মা হিসেবে, একটা মানুষ হিসেবে নিজের বিবেকের যে কষ্টটা, তাদের সাথে যে একাত্মতাটা, এটা তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই এটা কিন্তু হয়। এই জন্য আমরা মানে দল মত বুঝি না, ন্যায্য বিচার চাই। অবশ্যই আমরা ফিরবো আবার আপনার কাছে। তেহরিন মুজিব, আপনার কাছে একটু আসতেই চাই। দুঃখিত, একটু দেরিতেই আসতে হলো, কারণ আমরা আসলে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনি শহীদ কর্নেল, জি ওয়ালাইকুম আসসালাম, শহীদ কর্নেল মুজিবুর হকের সন্তান আপনি। আপনার প্রতি অবশ্যই আমাদের সকলের সমবেদনা আছে। একটু বলবেন, আপনি নতুন সরকার এসেছে, নানা যে অনিয়ম হয়েছে গত 17 বছরে, নানা রকম বিষয় আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে আপনারাও যেই অত্যাচার, যেই বিচারহীনতার মধ্য দিয়ে আসলে গিয়েছেন, সেই জায়গায় নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশার জায়গাটা যদি একটু বলেন। আমি বলতে পারি কি, নতুন সরকার আসার পর আমরা যতটুকু দেখছি, তারা আজকের দিনের কথা বলি, এটা হচ্ছে ফার্স্ট প্রাইম মিনিস্টার যে আমাদের কবরস্থানে গিয়ে এই ট্রিবিউটটা দিছে। এটা আমরা শহীদ পরিবারের বাচ্চারা এটা অনেক অ্যাপ্রিসিয়েট করেছি।
17 ইয়ার্স পর ফার্স্ট প্রাইম মিনিস্টার আমাদেরকে একটা রকমের রেসপেক্ট দেখাচ্ছে, যেটা আমরা 17 বছর ধরে দেখি নাই অন্য কোনো সরকার থেকে। আর আমি বলবো কি আমরা হোপফুল, ইনশাল্লাহ আমাদেরকে বলা হয়েছে কি রিপোর্ট পাবলিক করা হবে, এটার একটা সুস্থ বিচার হবে। এর থেকে বেশি তো আমরা কিছু আর চাই না, কারণ আমরা তো যেটা হারানোর ওটা হারাই ফেলেছি।